হ্যালো ছাত্ররা, আজকে তোমাদের একটা ভবনের ওয়াটার সাপ্লাই যে প্লাম্বিং সেটার যে পাইপগুলো কী করে ডিজাইন করতে হয় সেটার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল জিনিসপত্র সহজে বুঝিয়ে দেব, যাতে এটা ফলো করে তোমরা যে কোনো বিল্ডিংয়ের প্লাম্বিং ডিজাইন করতে পারো। তো প্রথমেই এখানে বোঝার জন্য যেই জিনিসটা আমাদের দরকার হয়, আমরা একটা কথা ইউজ করি, সেটা হচ্ছে হেড লস, হেড পাম্প হেড। তো এটা অনেকেই হেড কথাটা বোঝে না, সেই জন্য এটা শুরুতেই রেখে দিয়েছি পাম্পের ক্যাপাসিটি বলার জন্য। হেড কী জিনিস সেটা বোঝার জন্য এই বাম দিকের ফিগারটা আমাদের খুব কাজে লাগে, যে একটা যদি কন্টেইনারে অনেক উঁচু করে পানি রাখা হয় এবং ছিদ্র করে দেওয়া হয়, দেখা যাবে উপরের ছিদ্র থেকে পানি যে বেরিয়ে আসছে সেটার প্রেশারটা একটু কম, আর নিচে যদি ছিদ্র থাকে সেটা অনেক জোরে পানি বের হয়ে আসে। এবং এই প্রেশারটা ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ধরনের ফর্মুলা আছে। প্রেশার হচ্ছে এইচ রো জি অথবা এইচ গামা। এইচ হচ্ছে ডেপথ, এই ডেপথটা সারফেস থেকে, আর রো হচ্ছে পানির ঘনত্ব, জি গ্র্যাভিটি। কাজেই দেখা যাচ্ছে যে আমাদের এই প্রেশারগুলো সরাসরি হেডকে গামা দিয়ে গুণ করলেই পাওয়া যায়। কাজেই সরাসরি আমরা এই যে প্রেশারটা, এই প্রেশারের করসপন্ডিং হাইটটা বললেই বা ডেপথটা বললেই আমরা সরাসরি প্রেশারটা বুঝে ফেলতে পারি। জাস্ট ওটাকে গামা দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা শর্টকাটে হেড বলি একটা প্রেশার বোঝানোর জন্য, যে এই পাম্পটার হেড H1 বা এই ডেপথ মানে হচ্ছে এই পাম্পটা পানি টেনে যত প্রেশারে দেয় সেটা হচ্ছে এই ডেপথের ফলে যে প্রেশার এখানে অ্যাচিভ করে সেই সেম প্রেশারের জন্য। ডেফিনেটলি এই প্রেশারে পানি দিলে পানি এর চেয়ে বেশি উঁচুতে উঠবে না। আবার যদি পাইপ অনেক লম্বা হয়, হেড লস ফ্রিকশন হয়ে অত উঁচুতে উঠবে না, এবং অত উঁচুতে উঠলে আস্তে আস্তে পানি পড়বে। হেড, এই পাম্পটার হেড H2, মানে এই পাম্পটা ইনিশিয়ালি এত জোরে পানি ছুঁড়ে মারতে পারে, কিন্তু যদি আমি এই পাইপটা নিয়ে গিয়ে উপরের দিকে নিয়ে এত উপরে গিয়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু পানি আর এত জোরে পড়বে না, তাই না? কারণ পানির এই উচ্চতার জন্য অটোমেটিকভাবেই প্রেশারটা কমে এটার সমান হয়ে যাবে। কাজে আমরা যখন একটা বিল্ডিংয়ে পাম্প টাম্প দিই, এটা অলরেডি অ্যাপ্লাই করি। ওকে, আমরা পাইপ কী করে ডিজাইন করতে হয় সেখানে যাই। পাম্প যেহেতু এটা ডিজাইন করছি না, কাজে এখানে আর সময় নষ্ট করছি না। আমাদের ডিজাইন শিখতে হলে প্রথমে আমরা যদি একটা স্যাম্পল ড্রয়িং নিয়ে নিই একটা বিল্ডিংয়ের, তাহলে সুবিধা হয়। এখানে একটা বিল্ডিংয়ের স্যাম্পল ড্রয়িং দেখতে পাচ্ছ। এটা যে বিল্ডিংটা সেটা একটু অদ্ভুত কিসিমের, এবং এখানে দেখবা যে 2 সেট সিঁড়ি আছে। তার মানে এটা একটা বিল্ডিংয়ের দোতলার ছবি, যেখানে অন্য অন্য ফ্লোরে যাওয়ার জন্য এই কমন সিঁড়িটা আছে, আর এই দোতলা নিচতলা থেকে ওঠার জন্য একটা ডুপ্লেক্স, এই পার্টটুকু ডুপ্লেক্স। তো কাজে এটা সিঁড়িটা একটু অন্যরকম। এটা মানে এই বিল্ডিংয়ের যে ভবনের মালিক সেই ফ্লোরটায় থাকে, প্লাস নিচেও এই সাইডে তার রুম আছে, আর বাকিগুলো সে ভাড়া দিয়েছে। কিন্তু বাথরুমগুলো খুবই ছোট। তো যাই হোক, সবগুলো বাথরুম আমি এখানে দেখাইনি, শুধু একটা মাত্র বাথরুমের মধ্যে আমি প্লাম্বিংয়ের ফিক্সচার সহ দেখিয়েছি, যেন এটা দেখে আমরা পাইপ ডিজাইন এবং ওয়েস্ট ওয়াটার পরবর্তীতে ডিজাইন যদি করি, এই লেকচারে না, সেটা অন্য লেকচারে সেটা করা যেতে পারে। তো এখানে বাথরুমের মধ্যে কী কী আছে? একটা বেসিন আছে, একটা কমোড আছে, এবং গোসল করার অ্যারেঞ্জমেন্ট আছে, তার মানে কল আছে, শাওয়ার আছে, এই জিনিসগুলো আছে। সেটা বোঝানোর জন্য এরকম একটা দিয়েছি। আমরা দেখেছি যে বড় বড় হোটেল টোটেলে বা উন্নত মানের বাথরুমে এই গোসলের জায়গাটা আসলে পর্দা দিয়ে আলাদা করা থাকে, সেই জন্য এরকম একটা জিনিস দিয়েছি। আর এই যে গোলটা, এটা হচ্ছে একটা ফ্লোর ট্র্যাপ অথবা গালি ট্র্যাপ, অর্থাৎ যেখানে এখানে যে পানি পড়বে সেগুলো এখানে চলে যাচ্ছে। তা এখানে পানি সাপ্লাই করার জন্য ডেফিনেটলি ছাদের উপরে একটা ট্যাঙ্কি থাকবে। তা আমাদের পানির যে পাইপ ডিজাইন সেটা ছাদ থেকে শুরু করতে হবে। কাজে আমরা ছাদের পানিটা কীরকম দেখায় সেটা যদি দেখি, যে এই ফ্লোরের উপরেই যে ছাদ থাকবে, সেই ছাদের মধ্যে এই যে সিঁড়িটা যেখানে ছিল তার উপরেই পানির ট্যাঙ্কি হওয়ার কথা, এবং সেখান থেকে যেহেতু বাথরুমগুলো এখানে এই যে 4টা লোকেশনে আছে, প্লাস এখানে কিচেনও আছে, কাজেই পাইপগুলো একটা হতে পারে এই পাশ থেকে, পানির ট্যাঙ্কিটা যেহেতু উপরে, এদিক থেকে ডাইরেক্ট চলে আসে, কিন্তু সাধারণত বিল্ডিংয়ের ছাদে ডাইরেক্ট দেওয়া হয় না। ওই যে মানুষ হোঁচট টোচট খাবে, সেফটি, যেহেতু ছাদে মানুষ অ্যাক্সেস আছে সেই জন্য এইভাবে দেয় না। যদি ছাদে মানুষের অ্যাক্সেস না থাকতো তাহলে এদিক দিয়ে দিতে পারতো। এবার এখন অনেক আর্কিটেক্ট ওই দিক থেকেই দেয়, ওটাকে এমনভাবে আড়াল করে দেবে, এমনভাবে ডেকোরেট করে যাতে কেউ ওখানে হোঁচট না খায়, ওটা নিরাপত্তা বিঘ্নিত না হয়। তো যাই হোক, এই পার্টিকুলার বিল্ডিংয়ে এই উপর থেকে ট্যাঙ্কি থেকে পানি নেমেছে, নেমে এদিকে একটা খাড়া নেমে গিয়ে মোচড় দিয়ে এপাশে এসেছে, তারপরে এপাশে এসেছে, তারপরে এপাশে গিয়েছে,
তারপরে এদিকে গিয়ে খাড়া নেমে গেছে বাথরুমগুলোতে ঢোকার জন্য। এটার আমি একটা 3D ফিগারও তৈরি করেছি, এটা দেখলে আরও বুঝতে পারবা। এবং এদিকে বাঁক নিয়ে এখানে এসে এই বাথরুমের জন্য এখান দিয়ে লাইন নেমে গেছে। এ পাশেও অলমোস্ট সেম জিনিস। একটা বাথরুম, যে বাথরুমটা আমি দেখতেছিলাম যে টয়লেট ইউনিটটা, সেই টয়লেট ইউনিটের যে পানির পাইপগুলো, সেই পানির পাইপগুলো এই যে মাঝখানের যে এটা, সেই টয়লেটের প্ল্যানটা দেখতে পাচ্ছি আগেরটায় যেটা দেখেছিলাম, সেই পানির পাইপগুলো কিন্তু ফল সিলিংয়ের উপর দিয়ে রান করে। ফল সিলিংটা কোথায়? যে ডান পাশের যে একটা টয়লেটের দরজার ছবি দেখা যাচ্ছে বাম দিকে, এটা ডাইনিং স্পেসের এক প্রান্তে, যেহেতু এখানে একটা বেসিন ছিল ডাইনিং স্পেসের জন্য, আর ভেতরে এই যে টয়লেট, এর ভেতরে কমোড আছে, বেসিন আছে, সবই আছে। এবং এই যে উপরে একটা ডোর দেখা যাচ্ছে, তার মানে দেখো টয়লেটের ছাদটা কিন্তু এখানে আর এই ছাদটা এখানে, তার মানে মাঝখানে এটাকে ফলস সিলিং বলে, এটা অরিজিনাল সিলিং না। এটাকে করাই হয় এইটাকে যাতে উপরে যে প্লাম্বিংগুলো আছে সেটা যাতে না দেখা যায়। তো এই ছাদটার উপরেই এরকম রানিং থাকে প্লাম্বিংয়ের পাইপগুলো। আর ওয়েস্ট ওয়াটারের পাইপগুলো, উপরতলার ওয়েস্ট ওয়াটার পাইপগুলো এখানে থাকে। এটা না দিলে দেখতে খুব খারাপ দেখাতো, পাইপগুলো দেখা যেত, সেই জন্যই এটা দেওয়া হয়। কাজেই আমরা যেহেতু এখন ওয়াটার পাইপ নিয়ে কাজ করতেছি, কাজে এটা আমাদের দরকার। এই ওয়েস্ট ওয়াটারের পাইপগুলো যে আমার তলা দিয়ে যাচ্ছে, এগুলো ডটেড লাইন দিয়ে সাধারণত দেখানো হয়, এবং সাধারণত লাল বা কমলা টাইপের কালার দিয়ে দেখানো হয়। আর ওয়াটার সাপ্লাই পাইপগুলো ক্যাডে সাধারণত ব্লু অথবা গ্রিন লাইন দিয়ে দেখানো হয়, জাস্ট যাতে দেখে আমি বুঝতে পারি এটা ময়লা পানি, এটা ভালো পানি, এই জন্য। যাই হোক, যদি এরকম হয় ফলস সিলিংয়ের উপর দিয়ে এটা রান করে এবং তারপরে বাইরে দিয়ে এটা খাড়া নেমে গেছে, বা অনেক ক্ষেত্রে এটা বাইরে দিয়ে না নেমে হয়তো একটা ভয়েডের মধ্যে দিয়ে নামে, এই পার্টিকুলার বিল্ডিংয়ে এটা বাইরে দিয়ে নামছে। তাই পুরো জিনিসটা বোঝানোর জন্য আমি যেই ছবিটা দেখতেছিলাম, এটা ডান দিকে আছে, এটাকে আমি যদি 3Dতে দেখি আইসোমেট্রিক ভিউয়ে, তাহলে দেখা যাচ্ছে যে এই পাইপটা হচ্ছে এটা, এবং এই পাইপটা এবং এই পাইপটা, এবং এইখান থেকে উপর থেকে পানি নেমে এখানে ঢুকতেছে। এবং এই পাইপটা যেখানে নেমে গেল, এখন ভালো করে খেয়াল করলে বুঝবে এখানে একটা গোল্লা দেওয়া আছে, মানে এই পাইপটা এখান থেকে নেমে গেছে, নেমে গিয়ে ডানে বামে গেছে, এদিকে আর এদিকে। এই পাশে গিয়ে এখানে কমোডটা আছে, এই যে কমোড, এই কমোডের জন্য WC মানে ওয়াটার ক্লোজেট, আমরা যে কমোড বলি সেটাকে WC ওয়াটার ক্লোজেট বলা হয়। এখানে একটা কানেকশন গেছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য, আর এই পাশে আর একটা পার্ট আসছে যেখান থেকে একটা বদনা ভরার জন্য যে ছোট কল দেয় বা হ্যান্ড শাওয়ার দেয়, সেটা এখানে যুক্ত আছে। আর এইটা হচ্ছে এসে বেসিনের মধ্যে, এখানে যে বেসিনটা, সেই বেসিনে নেমে এই নিচে বেসিনের তলে কানেকশন, এখান থেকে একটা ফ্লেক্সিবল পাইপ দিয়ে বেসিনে কানেকশন দেওয়া হচ্ছে। আর এই পাশে যে ওয়্যারটা গেছে, এই পাইপটা, সেটা এখান থেকে নেমে প্রথমে একটা কল, বিপ কক অথবা ট্যাপ যেটাকে বলি, সেটাতে লাগিয়ে লেগেছে, এবং আরেকটা কল এদিকে আছে, সেটা দিয়ে যে শাওয়ারটা, তাহলে শাওয়ারের পাইপিংটা এভাবে এসে ঘুরে উপরে আসে। এবং অনেক ক্ষেত্রে এখানে আরেকটা গরম পানির পাইপও থাকে, আমাদের এখানে গরম পানি নাই, এটা ধরে নিয়ে টু কিপ দিস সিম্পল, এটা আমরা এভাবে দেখছি। এখানে আরও কিছু লেখা আছে, যেমন দেখো রাইজার পাইপ 25 মিলিমিটার, কাজে এই 25 মিলিমিটার বা এখানে 19 মিলিমিটার বা 3/4 ইঞ্চি যে কথাগুলো যে বলা আছে, এর মানে হচ্ছে আমাদের কোডের মধ্যে বলা আছে যেই পাইপ আমাদের ছাদের উপর দিয়ে যে পাইপগুলো রান করবে, সেটা মিনিমাম 3/4 ইঞ্চ বা 19 মিলিমিটারের পাইপ হতে হবে। ডিজাইনে যদি কমও পাইপ লাগে, তারপর আমাদের পাইপ দিতে হবে। আর যদি ডিজাইনে বেশি লাগে, তাহলে তো সেটা দিতেই হবে। অনেক সময় পাশাপাশি 2-3টা বাথরুম লাগানো থাকলে এটা এই পাইপে হয়তো কাজ হবে না, আরও বড় পাইপ লাগবে। আর খারাপ পাইপটা মিনিমাম 1 ইঞ্চি দিতে হবে আর এভাবে, এই জন্য বলা আছে। অনেক ক্ষেত্রে এই যে এই সাইজটা সাফিসিয়েন্ট না হলে 2-2.5 ইঞ্চির পাইপ অনেক সময় নামে, যদি অনেক বড় বিল্ডিং হয় সেক্ষেত্রে বড় পাইপ লাগবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউয়ে। আসলে পাইপগুলো দ্বিমাত্রিক না, ত্রিমাত্রিক একটা স্পেসে পাইপগুলো আছে, ছড়িয়ে আছে। এটা আমাদের বুঝতে হবে সবসময় ডিজাইনের সময়। এখন এই যে আমার দ্বিমাত্রিক জিনিসটা, এটা আসলে এই যে আমার এই বিল্ডিংয়ের কোথায় আছে সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। এই ভবনটা যে প্ল্যানটা দেখেছিলাম, সেই প্ল্যানটাকে আমি আসলে একটু ঘুরিয়ে ফেলেছি। এর আগে প্ল্যানে সিঁড়ির ঘরটা ছিল নিচের দিকে, এখন আমি এটা আঁকার সময় মনের ভুলে এটা ওই পাশে এঁকে ফেলেছি। যাই হোক, যাতে এই বাথরুমটা আমার চোখের সামনে থাকে সেই জন্য। এই যে টয়লেট ইউনিটটা দেখতেছি, এই টয়লেট ইউনিটটা এখানে, এবং এই যে বাইরের সাইডের ওয়াল এটা ওই যে ওই পাশেরটা, অর্থাৎ আমি এটাকেও আবার ঘুরিয়ে এপাশে এঁকেছি। বেসিনটা কিন্তু এই বাথরুমের ওই মাথায়। যাই হোক, এটা কোথায় গেল সেটা এই মুহূর্তে খুব জরুরি না, কিন্তু আমরা যখন ডিজাইন করব তখন টোটাল 3D জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এই যে পাইপগুলো ছাদের উপরে, বা সেটা কিভাবে হলো, যে এখান দিয়ে আমাদের যে পাইপটা বের হয়ে আসে এখানে লাগলো ভার্টিক্যাল পাইপে, এইটা হচ্ছে সেই ভার্টিক্যাল পাইপটা। হ্যাঁ,
যেটাকে আমি এখানে রাইজার পাইপ বলছি, সেটা ছাদের উপরে এসে এদিকে গিয়ে, ছাদের রেলিংও থাকতে পারে, তারপরে চলে গিয়েছে ট্যাঙ্কিতে। আর ট্যাঙ্কি থেকে এখান থেকে একটা ব্রাঞ্চ পাইপ, যেটা শুরুতে বলেছিলাম, এইটা হচ্ছে সেই 3D চিত্র। এবং ছাদের সিঁড়ির ঘরের উপরে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। তার মানে এখান থেকেও প্রায় 8, 8.5 ফিট 9 ফিট উপরে এটা আছে। ওকে, তাহলে আমরা এখানে হিসাবগুলো করি কিভাবে, এখন সেখানে আসি। আমাদের সাধারণত হেড লস, একটা পাইপ তো আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী দিয়ে দিলাম, যে আমাদের বলে দিল যে 1 ইঞ্চি পাইপ দিতে হবে। তো 1 ইঞ্চি পাইপ না দিয়ে আমরা অনেক সময় 2.5 ইঞ্চি পাইপ দিই। কেন? সে কারণ হচ্ছে আমরা প্রথমে সেই পাইপ দিয়ে চেক করি সেখান দিয়ে যে পানি যাচ্ছে বা যে গতিতে আমরা পানি চাই, কিউ ইকুয়াল টু এভি, এরিয়া ছোটো হয়ে গেলে ভেলোসিটি বাড়ায় দিতে হবে ওই পরিমাণ কিউ পাওয়ার জন্য, সেটা আদৌ অ্যাচিভ করে কিনা। এবং সেটা অ্যাচিভ করার জন্য আমাদের একটা হেড আছে, প্রেশার দেওয়া, যেই প্রেশারের দরকার। পানি হয়তো আসতেছে, প্রেশার নেই, তার মানে ফ্লো রেট কমে গেছে। তো এইটা বোঝার জন্য আমরা হ্যাজেন-উইলিয়াম ইকুয়েশন ব্যবহার করে জিনিসটা চেক করে যদি দেখি প্রেশার সাফিসিয়েন্ট নাই, তাহলে আমরা পাইপের অ্যাডজাস্টমেন্ট করি যাতে প্রেশারটা বাড়ে। কি অ্যাডজাস্টমেন্ট, সেটাই ফর্মুলা দেখলে বোঝা যাবে। এখানে কিউ হচ্ছে ফ্লো রেট, আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ, যেটা মিলিমিটারে দিতে হবে। এই ফর্মুলার যে কনস্ট্যান্টগুলো এই মিলিমিটারের জন্য এটা ফিক্স করা হয়েছে। আর কিউটা হচ্ছে এলপিএস, লিটার পার সেকেন্ড হিসেবে করা হয়েছে। এইচ বাই এল, এইচও একটা লেন্থ, এলও একটা লেন্থ। এইচ হচ্ছে হাইট, ওয়াটার হেড যেটাকে বলতেছি, আর এল হচ্ছে পাইপের দৈর্ঘ্য। তাহলে যত পাইপ 100 ফিট পাইপে কতটুকু হেড লস হয়, সেটা হচ্ছে, যদি বলি যে 1 ফিটের পরিমাণ হেড প্রেশার কমে যায়, 100 ফিট পাইপের পরে 100 ফিটের মতো প্রেশার পাওয়া যায় না, 99 ফিটের মতো পাওয়া যায়, তার মানে 1 ফিট হেড লস হলো। তাহলে এটা হচ্ছে 1/100, এটার মান হচ্ছে সেটা। সেক্ষেত্রে 10 ফিটের পাইপে আমার আরও কম হেড লস হবে, রেশিওটা সেম থাকবে। এটা হচ্ছে সেই হেড লসের রেশিও। এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ঘুরিয়ে টুরিয়ে লিখলে এই ধরনের ফর্মে আনা সম্ভব, যেখানে সি এর ভ্যালুটাকে আমরা রিপ্লেস করেছি 2টা ভ্যালু দিয়ে। সিটা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট ফর রাফনেস, অথবা যত ফ্রিকশন বাড়বে তত কিন্তু ফ্লো রেট কমে যাবে। তার মানে সি যত বড় হবে কিউ তত বড় হবে, অর্থাৎ সি বড় হওয়া মানে এটা স্মুথ পাইপ, আর সি ছোট হওয়া মানে এটা রাফ পাইপ, সেই জন্য কিউ কমে যাচ্ছে। এটা হচ্ছে রাফ পাইপ, এটা হচ্ছে স্মুথ পাইপ 140 হলে। সি এর আমরা যদি একটা হায়ার ভ্যালু নিই 130, তার মানে কি এটা স্মুথ পাইপ। স্মুথ পাইপে হেড লস কম হয়। যদি ফর্মুলা দুটো দেখি, এখানে সি কম ধরা হয়েছে, তার মানে এটা হচ্ছে রাফ পাইপ, এখানে হেড লস বেশি হচ্ছে। দেখো দুইটা সেমই ইকুয়েশন, কিন্তু কোএফিশিয়েন্টটা এখানে বড়, এখানে ছোট, তার মানে কি হেড লসের পরিমাণটা এখানে বেশি, এখানে ছোট। খেয়াল রাখতে হবে বারবার যে এই ফর্মুলার ব্যবহার করতে চাইলে কিউ এর ভ্যালুটা লিটার পার সেকেন্ডে দিতে হবে, আর ডি এর ভ্যালুটা মিলিমিটারে দিতে হবে, তাহলে এটা মিলবে। তা আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে হেড লসটা হিসাব করি, এবং হেড লস বেশি হয়ে গেলে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা মেজার নেই। মেজার কি নেই দেখো, এখানে হেড লস কমাইতে হলে ডান দিকে আমরা কি চেঞ্জ করতে পারি, হয় কিউ বাড়ায় দিতে পারি। কিউ তো এখন কীভাবে বাড়াবো জানি না, তবে পাইপের ডায়ামিটার চেঞ্জ করলেও কিন্তু হয়। যদি ডায়ামিটার ছোট হয়ে যায় তাহলে কিন্তু টোটাল রেজাল্টটা অনেক বড় হয়ে যাবে। ডায়ামিটার ছোট হলে রেজাল্ট বড় হবে মানে কি, হেড লস বেড়ে যাবে। আর ডায়ামিটার যদি বড় করে দিই, তার মানে নিচেরটা যদি বড় করে দিই, তাহলে এই ভাগফলটা অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে হেড লস কমে যাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করা, ডি এর উপর পাওয়ার কিন্তু এখানে 4.87, অলমোস্ট 5। তার মানে ডি যদি, অর্থাৎ ডায়ামিটার যদি দ্বিগুণ হয়, অলমোস্ট এখানে 32 গুণ অথবা ধরো 27-28 গুণ হেড লস কমে যাবে এই পাওয়ারের কারণে। কিউ কিন্তু বাড়ায় বা কমায় সেই পরিমাণে ইম্প্যাক্টটা পাওয়া যাবে না। ডি এর সামান্য একটু কম বেশি হলে এই পাওয়ারের কারণে এদিকে অনেক বেশি ইম্প্যাক্ট হবে। কাজে ডায়ামিটার মানে বড় পাইপ দিলে, মোটা পাইপ দিলে ফ্রিকশন লস বা হেড লস অনেক কমে যায়। তো এইটার একটা অ্যাপ্লিকেশনের অঙ্ক যদি দেখি, এর আগে তোমরা ব্রাঞ্চ নেটওয়ার্কের, লুপ নেটওয়ার্কের অঙ্ক হয়তো দেখেছো কীভাবে করতে হয়, না দেখলে ওই লেকচারগুলো দেখে নেবে। এটাও সিমিলার জিনিস, খালি এই জিনিসটা আমাদের কাস্টমাইজ করে বিল্ডিংয়ের প্রয়োগ করতে হয়। বিল্ডিংয়ে কী করে প্রয়োগ করে, ধরো বাম দিকের যে চিত্রটা, একটা ট্যাঙ্কি থেকে এরকম পাইপ দিয়ে পানি নেমে আসছে। এই অঙ্কটা হয়তো আগেও দেখেছো কেউ। এই পানির পরিমাণ এখান দিয়ে, এই পাইপটার দৈর্ঘ্য 10 মিটার, নট টু স্কেল আঁকা, এটা হয়তো 2 মিটার, এটা 3 মিটার। এখান দিয়ে পানিটা একটা ফিক্সচার, মানে এখানে একটা টি এর জয়েন্টের মধ্যে দিয়ে গিয়ে এপাশে কিছু যাচ্ছে, এপাশে কিছু চলে আসতেছে। এখানে 0.15 এলপিএস আসতেছে, এপাশে কত আসতেছে সেটা আমরা এই মুহূর্তে জানি না, তবে হিসাব করা যাবে। এখানে আসার পরে এদিকে আরও 0.15 আরও চলে গেল, এবং এপাশে
0.03 LPS আসলো। তার মানে এখানে 0.03 LPS থাকলে এই পাইপ দিয়ে 0.03 LPS পানি আসছে, আর এখানে 15 আর এখানে 0.03, তার মানে এখান থেকে 0.18 LPS পানি আছে। এই যে এখানে ভ্যালুগুলো দেখতে পাবা। আর 0.18 এখান দিয়ে আসতেছে, এখানে 0.15 আছে, তার মানে এখানে 0.33 LPS পানি আছে, যেটা আমাদের এইখানে হিসাব কিতাবে দেখতে পারবে। সিডি এই বাহুটা দিয়ে 0.33 LPS পানি যাচ্ছে। তারপরে এখন হেড লস ক্যালকুলেশনের জন্য আমরা যদি এই ইকুয়েশনটা দেখি, এখানে কী কী জিনিস আছে। H/L আছে, যেটা আমাদের টার্গেট ক্যালকুলেট করা, আর আমাদের কিউ আর ডি দরকার। তাহলে কিউ আর ডি এর দুটো কলাম আমাদের লাগবে। আর লাস্টে H/L-কে আমরা লেন্থ দিয়ে গুণ করবো, কারণ এটা তো ইউনিট হেড লস, এটাকে যত লেন্থ হবে হেড লস তত বেড়ে যাবে। তাই সেই লেন্থের জন্য আমাদের ক্যাট থেকে নিয়ে লেন্থটা বসাতে হবে, এটা এখানে দেওয়া থাকলো। তাহলে পাইপ যা হবে, সেই পাইপের, যেমন এটার পাইপের লেন্থ হচ্ছে AB, এই পাইপের লেন্থ হচ্ছে 3 মিটার, আর এটার ডায়ামিটার হচ্ছে 0.13, মানে হাফ ইঞ্চি পাইপ ধরে নিয়েছি, এটা 0.13 পাইপ, এবং এটাকে ফ্লো রেট হচ্ছে কিউ 0.0L। কাজেই আমরা যদি এখন এখানে কিউ আর ডি এর ভ্যালু বসায় দিই, এই দুইটা ভ্যালু, তাহলে হেড লসের হিসাবটা চলে আসবে। তারপরে সেই হেড লসটাকে আমি যদি এই লেন্থ দিয়ে গুণ করি, তাহলে মোট হেড লসটা পাওয়া যাবে, কারণ এটা ইউনিট হেড লস আসলে। হ্যাঁ, ইউনিট হেড লসকে লেন্থ দিয়ে গুণ করলে টোটাল হেড লসটা পাওয়া যাবে। এইভাবে প্রত্যেকটা বাহু AB, BC, CD, এবং এই যে আমার যে স্পেশাল এখানে যে ফিটিংসগুলো আছে, এতে একটা এলবো আছে যেখানে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে, বিতে একটা টি আছে যার মধ্যে পানিটা সোজা আসতেছে, সিতে আর একটা টি আছে, পানিটা যেখানে ঘুরে যাচ্ছে এদিক দিয়ে পানি আসছে, এবং সেই হিসাবগুলো করতেছি। কিন্তু এটা যেহেতু লেন্থ আমরা কত জানি না, কারণ এখানে আমাদের হেড লস বের করতে পারি ডি আর কিউ হলে, এটা ডায়ামিটার জানি, কিউ কত যাচ্ছে জানি, কাজে হেড লস, ইউনিট হেড লস পেয়ে যাবো। কিন্তু কত দিয়ে গুণ করব, সেটার জন্য আমাদের এইটার বদলে একটা পাইপের লেন্থ আমাদের দেয়া আছে একটা চার্টের মধ্যে, যেটাকে বলে ইকুইভ্যালেন্ট লেন্থ। অর্থাৎ এটা যে পরিমাণ হেড লস দেয়, এই প্রপার্টির একটা পাইপ অত লম্বা হলে সে একই পরিমাণ হেড লস দেয়। কাজে আমি ওই লেন্থগুলো এখানে বসায় দিলে গুণ করে টোটাল হেড লসটা বের করতে পারি সহজেই। কাজে ওই চার্ট থেকে এই 13 মিলিমিটার পাইপের জন্য 90 ডিগ্রি এলবোতে হেড লসটা, ইকুইভ্যালেন্ট লেন্থটা কত, সেগুলো ওই চার্ট থেকে আমাদের নিয়ে এসে এখানে বসাতে হচ্ছে। এই চার্টটা বিএনবিসিতে দেয়া আছে, আমরা পরের স্লাইডে এই চার্টটা আছে, আমরা দেখে নেব। এবং সেখান থেকে সমস্ত হেড লসগুলো বের করার পরে টোটাল হেড লসটা বের হলো। এখন এইখান থেকে পানি এই পর্যন্ত আসতে হেড লস হয় 0.48 মিটার, আর টোটাল হেড অ্যাভেলেবল দেখো 3 মিটার আর 2 মিটার বলে টোটাল 5 মিটার হেড আছে মিনিমাম। যখন পানি লেভেল, পানি বেশি থাকলে আরও বেশি হেড পাবে, তো মিনিমাম হচ্ছে 5 মিটার হেড থাকবেই সবসময় কলের জন্য। কিন্তু সে 5 মিটার হেড পাচ্ছে না, যেহেতু পানি আসার সময় কিছু লস হচ্ছে, এই দুইটা ডিফারেন্স যে 0.452 মিটার হেডটাই আমাদের এখানে আছে। এই হেড লস থেকে আমাদের PSI এ কনভার্ট করতে পারি, যে তাহলে প্রেশারটা সাফিসিয়েন্ট আছে কিনা এটা থেকে চেক করা যাবে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলায়। যদি সাফিসিয়েন্ট না থাকে, সেক্ষেত্রে আমি কোনো না কোনো পাইপের ডায়ামিটার চেঞ্জ করে, যেমন এখানে দেখা যাচ্ছে ইউনিট হেড লস এখানে বেশি, এখানে বেশি, এগুলো তো অনেক হেড লস কম। কাজে এই পাইপগুলো যদি আমি একটু মোটা করে দিই, একটু বাড়ায় দিয়ে আমি আবার ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে হেড লস আরও কমে গেছে। এইভাবে এটা অ্যাডজাস্ট করা সম্ভব। এখন আমাদের এই ফর্মুলাটা আমাদের এই বিল্ডিংয়ে কী করে অ্যাপ্লাই করব, এইটা হচ্ছে এই এখন যেটা দেখতে সেটা হচ্ছে সেই হেড লসের চার্ট। যেমন 90 ডিগ্রি এলবো, 13 মিলিমিটার ডায়ামিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 0.61। কোথায় পেলাম? এটা এখানে পেলাম। এই যে 90 ডিগ্রি স্ট্যান্ডার্ড এলবো আর 13 মিলিমিটার, এদিকে হচ্ছে মিলিমিটার, বিভিন্ন সাইজগুলো দেওয়া আছে। 13 মিলিমিটার পাইপ এবং বিভিন্ন রকম ফিক্সচার, এখানে এলবো আছে, ভালভ আছে, হ্যাঁ 45 ডিগ্রি আছে। আমাদের 90 ডিগ্রি এলবো আর 13 মিলিমিটার, দেখো 0.61 মিটার, এটাই হচ্ছে এখানে প্রয়োগ করা হয়েছে। আবার এখানে 13 মিলিমিটার টি, যেটার মধ্যে দিয়ে পানি সোজা গেছে, অর্থাৎ এটা আসলে দুই পাশে দুই রকম সাইজ, এই পাশে 19, এই পাশে 13। সাধারণত টি এর দুই পাশে একই সাইজ থাকে, কাজে এখানে হয়তো একটা রিডিউসার দেওয়া হয়েছে। সেই জন্য আমরা সবসময় যেই সাইডে পানিটা কম, সেই সাইডের ফ্লো রেট এবং সেই সাইডের ডায়ামিটার দিয়ে কাজ করলে আমরা একটা ইউনিফর্ম থাকবো, এবং এটা আমাদের একটু সেফটি, মানে এইদিকে একটু হেড লস বেশি দেখাবে, কাজে আমরা সেফ সাইডেই থাকবো সবসময়। কাজে এই পাশে এটার 13 মিলিমিটার মুখা এদিকে সাইজ, আর এটা দিয়ে পানি যাচ্ছে যেটা 0.03। এখন 13 মিলিমিটার টি, যেটা দিয়ে সোজা পানি দিচ্ছে, কারণ পানি ঘুরে গেলে একরকম হেড লস হবে, সোজা গেলে একরকম হবে। তাহলে 13 মিলিমিটার স্ট্রেট রান, এটার জন্য যদি দেখো 13 মিলিমিটার এবং টি এর স্ট্রেট রান টি, দেখো 13 মিলিমিটার 0.18, এই 18টাই
এখানে ব্যবহার করা হয়েছে। আর একটা আছে 19 মিলিমিটার টিতে 90 ডিগ্রি পানিটা ঘুরে গেছে। 19 মিলিমিটার দেখো 1.22, এই যে 19 মিলিমিটার আর পানি ঘুরে গেছে 90 টাপ কাপলিং, এটা হচ্ছে 1.22 মিটার। তো এইভাবে আমরা এই ভ্যালুগুলো নিয়ে যেগুলো অজানা হেড লস সেগুলো বের করতে পারি। এখন এই টোটাল জিনিসটা আমরা বিল্ডিংয়ে কী করে প্রয়োগ করব। বিল্ডিংয়ে প্রথমে আমাদের টোটাল পাইপ নেটওয়ার্কটা কীরকম আছে জানতে হবে। এখন সবগুলো বাথরুমকে আমি চেক করব না, সবগুলো বাথরুম চেক করব না। নিচের তলায় কোনো প্রেশারের সমস্যা হয় না, যথেষ্ট জোরে পানি আসে, কারণ অনেক হাইটের উচ্চতার যে প্রেশারটা সেটা পায়। সবচেয়ে সমস্যায় পড়ে হচ্ছে উপরের তলার একেবারে টপ ফ্লোরের যে বাথরুমগুলো, এবং টপ ফ্লোরের মধ্যে পাইপের লেন্থের দিক থেকে সবচেয়ে দূরে যেটা আছে সেখানে প্রেশার সবচেয়ে কম আসে। কাজে সবচেয়ে দূরের যে বাথরুমটা সেটাই যদি সবচেয়ে দূরের যে কলটা, সেই কলে যদি পানি ঠিকঠাক মতো আসে তাহলে বাকিগুলোতেও পানি ঠিকঠাক মতো আসবে। সেই জন্য আমরা শুধু এটাই চেক করি, এটা ওকে হলে বাকি সবগুলো ওকে। তাই যদি আমরা এখন মিলায় দেখি যে এখানে কিভাবে আমাদের এই ফ্লো রেটগুলো আমরা বের করি, কারণ ফ্লো রেট জানা থাকলে আর ডায়ামিটার তো মোটামুটি স্ট্যান্ডার্ড দিয়ে আমরা ধরে ক্যালকুলেশন করে দেখব টোটাল হেড লসটা এখান থেকে পানি এসে এই বেসিনে সবচেয়ে দূরে হয়তো এই বেসিনটা অথবা আমি শাওয়ারটা যদি ধরি এটাতে কত হয়। মুশকিল হচ্ছে আমাদের এই পাইপ দিয়ে কত পানি যায় সেটা আমাদের জানা নাই, কারণ এখানকার যে কলগুলো সারাদিন কিন্তু 24 ঘন্টা একইভাবে খোলা থাকে না। কাজেই একজন লোক বাথরুমে গিয়ে সে কি এই কল খুলে পানি ব্যবহার করলো না ট্যাপ খুলে পানি ব্যবহার করলো সেটা কিন্তু নির্দিষ্ট করে তাকে বলা যায় না, সে তার ইচ্ছা মতো পানি ব্যবহার করে। তাহলে আমরা ফ্লো রেটটা পাবো কীভাবে? আর এটা তো এই ট্যাপটা সারাদিনে হয়তো শুধু মুখ ধোয়ার সময় খুলছে, হাত ধোয়ার সময় খুলছে, বাকি সময় বন্ধ। তাহলে ফ্লো রেট আমরা আগে যেভাবে করলাম লিখলাম সেটা আসলে বাস্তবসম্মত না। ওইভাবে ফ্লো এই ধরনের পাইপে করা যায় না। এটা যদি একটা ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই হয় যেখানে 24 ঘন্টা পাম্প চলবে, সব 24 ঘন্টা পানি যাবে, সেখানের ক্ষেত্রে ওই ধরনের পাইপের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটা ঠিক নেই। তাহলে এইখানে যেটা করতে হয় আমাদের একটা অন্য একটা পদ্ধতিতে এখানে কি পরিমাণ ফিক্সচার বা কি পরিমাণ ওয়াটার ইউজার যুক্ত আছে সেটার উপর ভিত্তি করে একটা ফ্লো রেট ধরে নিতে হয়। সেটা ধরার জন্যই পরবর্তী একটা চার্ট যেটা ন্যাশনাল বিল্ডিং কোডে দেওয়া আছে যে প্রত্যেকটা ফিক্সচারের জন্য আমাদের কত ইউনিট ধরতে হবে। সরাসরি ফ্লো রেট না, একটা ইউনিট হিসেবে এটা দেওয়া আছে। সেই ফ্লো রেটগুলো ইউনিট হিসেবে আমাদের প্রথমে বের করতে হবে। তো ইউনিটটা কি? ইউনিটের মধ্যে এক ইউনিট বলা হয় যে বেসিনে যে কলটা আছে সেটা হচ্ছে ইউনিট 1। তারপরে ওইটার সাপেক্ষে বাকি কলগুলো বিভিন্ন রকম বাকি যে ফিক্সচারগুলো যেখানে পানি ব্যবহার হয় সেটার বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে। শুধু ঠান্ডা হলে একরকম, শুধু গরম হলে একরকম, দুইটা মিক্স হলে আর একরকম। তা আমরা যেহেতু শুধু ঠান্ডা পানি ব্যবহার করেছি, দেখবো আমরা বেশ কয়েকটা কমন জিনিস দেখে নিই। আমাদের যদি বাথটাব থাকে তাহলে ওটা 1.5 ধরতে হবে। যদি আমাদের কিচেনের সিঙ্ক হয় সেখানে 1.5 ধরতে হবে। নর্মাল বেসিন হচ্ছে 1, এটা আগেই বলে রাখলাম। তারপরে শাওয়ার যদি হয় তাহলে 3 ধরতে হবে। গরম আর ঠান্ডা একসাথে আসলে সেখানে 4 ধরতে হবে, 3 ধরতে হবে এখানে যেহেতু ঠান্ডা পানির শাওয়ার। ওয়াটার ক্লোজেট টয়লেট সেখানে 5 ধরতে হবে। এরকম কিছু ভ্যালু মোটামুটি করতে করতে মুখস্থই হয়ে যাবে, মুখস্থ করার প্রয়োজন নাই। তাই যদি হয় সেই যে এটাকে কি বলতেছে WSFE ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট, ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট মানে কত ইউনিট হচ্ছে। তো টোটাল ইউনিট পেয়ে গেলে সেই ইউনিটের এগেনস্টে আমরা ফ্লো রেটটা এই আরেকটা যে কার্ভ দেওয়া আছে এই কার্ভ থেকে পাবো। এই কার্ভে এদিকে আছে ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট, এখান থেকে আমি চলে যাব এই কার্ভে, এখান থেকে আমি লিটার পার মিনিটে আমরা ফ্লো রেটটা পাবো। যদিও আমাদের ফর্মুলাতে লিটার পার সেকেন্ড চেয়েছে, এখানে পাবো লিটার পার মিনিট। 1 মিনিটে কতটুকু পানি যায়, কাজে এই ভ্যালুটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে লিটার পার সেকেন্ড পাওয়া যাবে। আর মুশকিলটা হচ্ছে যে এখানে দেখো এই 500 ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট, 500, 400, 300, 200, 100, আর এখানে হচ্ছে 100। কিন্তু আমাদের একটা কলে একটা বেসিন থেকে যদি বের হয় এরকম যদি 4-5টা ইউনিট থাকে, 4-5টা ফিক্সচার থাকে একটা টয়লেটে, দেখা যাবে সেখানকার টোটাল পানির ফিক্সচার ইউনিট 20 হচ্ছে, 20 হচ্ছে, 12 হচ্ছে এরকম। কাজে এই কার্ভ কিন্তু ওই পর্যন্ত যায় নাই। কাজে এই জায়গাটা আমরা একটা মোটামুটি প্রেডিকশনের উপর ভিত্তি করে এই জায়গাটা একটা ধরে নিয়ে এলপিএমটা বের করি, তারপর সেটাকে 60 দিয়ে ভাগ করে এলপিএস বের করি, তারপরে আমাদের ওইটার মতো করে অঙ্ক করা যাবে। তো এই বাথরুমটার ক্ষেত্রে কি হবে সেটা যদি দেখি, বেসিনে আমাদের 1 ইউনিট পানি বের হচ্ছে বেসিন থেকে। এই ওয়াটার ক্লোজেটটা কমরটা যেখানে ছিল ওয়াটার ক্লোজেটে 5 ইউনিট যাচ্ছে, আর এখানে আমার যেহেতু একটা হ্যান্ড শাওয়ার আছে, একটা কল আছে, এখানে 1.5 ইউনিট,
আবার এইখানে এই পাশ দিয়ে যে শাওয়ারের দিকে যেটা নামছে কলের জন্য 1.5 ইউনিট, আর এখান থেকে শাওয়ার উঠে গেছে এটার জন্য 3 ইউনিট। তার মানে যদি আমি হিসাব করি যে এই যে এ বি, আবার এগুলোকে নাম দিছে এ বি সি ডি ই, এগুলোকে নাম দেইনি, খেয়াল করার বিষয় এটা, কারণ আমার যেই পাইপ দিয়ে পানি আসতেছে শুধু সেই পাইপটাই হিসাব হবে। এবং এ বি সি ডি ই, এই ইটা কিন্তু এই যে বিল্ডিং থেকে বাইরে গিয়ে খারাপ পাইপের সাথে যুক্ত পয়েন্ট, মানে এই পয়েন্টে, দিস ইজ ই। হ্যাঁ, তারপরে ই এর পরে এফ জি এইচ আই জে কে এল এম, এইভাবে আমাদের টোটাল পাইপটা এ বি বি সি যেটা এর আগের ছকে দেখলাম সেগুলো এইটার সাপেক্ষে লিখতে হবে, এবং লেন্থগুলো ক্যাট ফাইল থেকে আমরা পেয়ে যাব। এবং এবি পাইপে পানি যাচ্ছে 1 ইউনিট, বিসি পাইপেও 1 ইউনিট পানিটাই যাচ্ছে। এখন এদিক থেকে 5 আর 1.5 মিলে 6.5 পানি এখানে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে 1 আর 6.5 মিলে এখানে 7.5, তার মানে সিডি পাইপে 7.5 ইউনিট পানি যাচ্ছে। আবার এই পাশে 1.5, এই পাশে 3 মিলায় এখানে 4.5 ইউনিট পানি যাচ্ছে, কাজে 7.5 আর 4.5 মিলায় এখানে 12 ইউনিট পানি যাচ্ছে। কাজে এই ফ্লোরে টোটাল যে পানি যাচ্ছে ফিক্সচার ইউনিট হিসেবে সেটা হচ্ছে 12 ইউনিট পানি। কাজে এখানে যদি 12 হয় তাহলে এটা যেহেতু 4তলা বিল্ডিং, প্রত্যেকটা থেকে 12, কাজে এই পাইপটার মধ্যে তাহলে 4 12 48 ইউনিট পানি আসতেছে। একইভাবে এখানেও 48 ইউনিট ডেফিনেটলি পানি আসতেছে, তাহলে 48 48 96 ইউনিট পানি যাচ্ছে এদিক দিয়ে। এটাকেই আমাদের লিপিবদ্ধ করতে হবে সিস্টেমেটিক ওয়েতে, যে এ বি বিসি, আবার এতে একটা এলবো আছে, বিতে একটা এলবো আছে, বিসি হওয়ার পর সিতে একটা টি আছে যেখানে 90 ডিগ্রি, আবার ডিতে গেলে সিডির পরে ডিতে একটা টি আছে যেখানে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে, তো ডিই, তারপর ইতে একটা এলবো আছে যেখানে পানি 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। সবগুলো আমাদের লিপিবদ্ধ করতে হবে। তারপর এর পরে ইএফ, তারপর এফ একটা এলবো আছে, এফ জি, জিতে একটা এলবো আছে, জিএইচ, এইচ একটা এলবো আছে, এইচ আই, আই একটা টি আছে যেখান থেকে স্ট্রেট রান করতেছে, তারপর আই জে, তারপর জেতে একটা এলবো আছে, তারপর জে কে, তারপর কেতে একটা এলবো আছে, কে এল, এখানে একটা এলবো আছে এল এ, তারপরে এল এম, তারপরে এম আর একটা এলবো আছে। এইভাবে সবগুলো আমার লিপিবদ্ধ করতে হবে। সবগুলো লেন্থ আমরা ক্যাট ফাইল থেকে আমরা পেয়ে যাব। ডায়ামিটার আমরা প্রথমে একটা অনুমান করে নেব, যেমন এইটা 1/2 ইঞ্চি 3/4 ইঞ্চ। তারপর দেখব আমাদের যে হেড লসগুলো কত হয়। যদি কোথাও দেখি হেড লসের পরিমাণ বেশি হচ্ছে, ইউনিট হেড লস, সেই পাইপটা ডায়ামিটার একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পরে যেটা হবে, আমাদের হেড লসগুলো শেষ হবে, এবং ওইটা চেঞ্জ করে দিলে আমাদের যে ফিক্সচার টি বা ওইটারও ডায়ামিটার চেঞ্জ হবে, কাজে ওইটারও ইকুইভ্যালেন্ট লেন্থ চেঞ্জ হবে। এই দুটো চেঞ্জ করার পরে আবার ছকটার মধ্যে দেখব সব ঠিক হলো কিনা। কাজে এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, একটা হচ্ছে যে পাইপের পানি, সবগুলো পাইপেই কত পানি যাচ্ছে সেটা দরকার, কিন্তু আমি হিসাব করার সময় কিন্তু আমি শুধু যেই কলটা, সেই কলের পানি ট্যাঙ্কি থেকে আসে যেই পথে, শুধু সেই পথটা হিসাব করতেছি। এদিক ওদিক বা এটার ভিতরে গিয়ে এদিক ওদিক ওগুলো আমরা হিসাব করতেছি না, বা ওগুলো আমরা ছকের মধ্যে রাখতেছি না। কিন্তু ওগুলো আমাদের কেন লাগতেছে, কারণ ওইখানে পানি খরচ হচ্ছে, সেই খরচের পানিটা এই পাইপ দিয়েই কোনো জায়গায় শেয়ার হচ্ছে। কাজে যেই শেয়ারের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ওটার ইম্প্যাক্টটা চলে আসতেছে, কিন্তু ওগুলো আমাদের নাম্বারিংয়ের দরকার নেই। তাহলে এ বি সি ডি ই এফ জি, এইভাবে এম পর্যন্ত এই পাইপটুকু পুরাটুকু আমাদের হিসাব করতে হবে। এবং হিসাব করার সময় সে আগের যে অঙ্ক করছিলাম সেটার মতোই আমাদের আসলে ছকটা হবে, কিন্তু আগে যেমন কিউ সরাসরি এলপিএস চিত্রে লেখা ছিল, এখন কিউটা প্র্যাকটিক্যালি পাওয়া যাচ্ছে না। আমাদের কি করতে হবে, প্রথমে ওই পাইপে ফিক্সচার ইউনিট কতটা লিখতে হবে, তারপর সেটাকে গ্রাফ দেখে বা একটা ফর্মুলা দিয়ে কনভার্ট করে লিটার পার মিনিট পাওয়া যাবে। সেই লিটার পার মিনিটকে 60 দিয়ে ভাগ করলে লিটার পার সেকেন্ড পাওয়া যাবে। তারপর বাকি অপারেশন সেম। তো এই হচ্ছে আমাদের একটা বিল্ডিংয়ে কি করে পাইপ ডিজাইন করতে হয়। যদি দেখা যাবে এইরকম ডিজাইন করতে গেলে কোনো পাইপে, যেমন বিশেষ করে ছাদের উপরে যদি আমি চিকন পাইপ দিয়ে ফেলি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপ দিয়েছি, তখন দেখা যাবে যে দেখবা যে এরকম ওই পাইপের মধ্যে হেড লসের পরিমাণ 0.1 0.2, তার মানে এটার তুলনায় অনেক গুণ বেশি, 20-25 গুণ বেশি। তার মানে এই পাইপটাকে তখন আমি কী করব, ডায়ামিটারটা একটু বাড়ায় দিয়ে আবার চেক করব যে ঠিক আছে কিনা, তখন দেখা যাবে হেড লস আস্তে আস্তে কমে গেছে। তো এটাই হচ্ছে আমাদের পাইপের প্রেশার চেকের সিস্টেম। করার পরে সাধারণত 3.5 মিটারের মতো যদি আমাদের হেড অ্যাভেলেবল থাকে, তাহলে আমাদের যে প্রেশার থাকবে সেটা 5 psi প্রেশারের সমান হয়, তাহলে ওকে। 3.5 মিটারের চেয়ে যদি কম হয় তাহলে আমাদের অবশ্যই এখানে চেঞ্জ করতে হবে, যাতে হেড লসের পরিমাণটা 3.5 মিটারের হেডের পরিমাণটা 3.5 মিটারের বেশি থাকে। তো আজকে এই পর্যন্তই থাকলো। যদি কোনো প্রশ্ন থাকে, করতে গিয়ে আটকাও ছোটোখাটো স্যাম্পলের মধ্যে, অবশ্যই আমাকে প্রশ্ন করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।